আরহাম বরফ লাগাতেই যেন রেশ আরও বেড়ে গেল। এদিকে আলিশা কান্না করছে। জান, কি হয়েছে তোর? এমন করছিস কেন? আমি জানি না, আমার গা অনেক চুলকাচ্ছে। আলিশা চুলকাতে চুলকাতে একদম জখম করে ফেলেছে। মাকে ডাকো। একটু অপেক্ষা কর, এখনই আনছি ছোট মাকে। বলি আলিশার কপালে চুমু দিয়ে চলে গেল। শাইনা আর আয়শা দুজনকেই ডেকে এনেছে আরহাম। এসব কি? পুতুল, কেমনে হয়েছে এসব? জানি না কিছু, আমি তো ঘুমোচ্ছিলাম, হঠাৎ করে গা এত চুলকানো শুরু করেছে, কেন বুঝলাম না। দেখে তো লাগছে অ্যালার্জির রিয়াকশন। তাহলে মেডিসিন দিচ্ছে। না জেনে শুনে এই অবস্থায় মেডিসিন দেওয়া যাবে না। এত রাতে কি করবো তাহলে? ওর কষ্ট হচ্ছে মা। একটু পরেই সকাল হয়ে যাবে, ডাক্তারের কাছে নিয়ে চলো তখন। ততক্ষণ কি করব আমি? দাঁড়াও, আমি হার্বাল পেস্ট করে আনছি, সেটাতে যদি আরাম পাও। মা, যা করার জলদি করো, ও কষ্ট পাচ্ছে। শাইনা বেগম জলদি করে পেস্ট এনে আলিশাকে লাগিয়ে দিল। লাগানোর 10 মিনিটের মাথায় ব্যথা একটু কমে আসলো। সবাই যেন একটু শান্তি পেল। আলিশা ঘুমিয়ে পড়ল একটু পর। আরাম সকালে ওকে নিয়ে চেক আপে যাবে। তা যাবো, তোমরা ঘুমাতে যাও। আয়শা আর শাইনা দুজনেই ঘুমাতে চলে গেল। সকাল 11:30। ডাক্তারের কেবিনে বসে আছে আরহাম আর আলিশা। কিছুক্ষণ আগেই এতগুলো টেস্ট দিয়েছে আলিশাকে। সব করে এসে মাত্রই বসলো তারা। রিপোর্ট দিতে আরও 1 ঘন্টা, তাই তারা কেবিনে বসে অপেক্ষা করছে। ডক্টর নীলুফার কেবিনে নেই। তিনি যাওয়ার আগে বলে গেছেন আরহাম আলিশাকে তার কেবিনে অপেক্ষা করতে। কেবিনের কর্নারে এক সেট সোফা রাখা আছে, যেখানে এখন বসে আছে আরহাম আর আলিশা। আরহামের কাঁধে মাথা রেখে বসে আছে আলিশা। খারাপ লাগছে? হুম। হঠাৎ কি যে হলো? আমার জন্য তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না? তা কেন মনে হলো? এই যে কাল রাত থেকে আমাকে সময় দিচ্ছ, আজ তোমার রেকর্ডিং ছিল। এসব পরে, আগে তুই আর আমাদের বেবি। ওদের কথোপকথনের মাঝে উপস্থিত হলেন নীলুফার। আন্টি, রিপোর্ট এসেছে? এসেছি, এদিকে এসে বসো তোমরা। আরহাম আর আলিশা চেয়ারে এসে বসতেই নীলুফার আক্তার বললেন, তোমার রিপোর্ট অনুযায়ী এসব তোমার অ্যালার্জির রিয়াকশন। কিন্তু আমার তো তেমন কিছুতেই অ্যালার্জি নেই আন্টি। তুমি কি এমন কিছু খেয়েছো বা ছুঁয়েছো যেটাতে তোমার এমন রিয়াকশন শুরু হলো? না, আমি তো তেমন কিছুই খাইনি। কিন্তু কাল রাত ওর খিদে লাগাতে আমি মাশরুম স্যালাদ বানিয়ে দিয়েছিলাম। সেটা খাওয়ার পরপরই কি তোমার এমন হয়েছে? ঘন্টা দুয়েকের মাঝে। কিন্তু ওর তো মাশরুমে অ্যালার্জি নেই, আর আমি অন্য কোনো কিছু এক্সট্রা দিয়ে নাই, যার কারণে এমন হবে। সব শুনে নীলুফার কিছুক্ষণ চুপ থাকলেন। আরহাম, তোমার কি মাশরুমে অ্যালার্জি আছে? হ্যাঁ, আমার আছে। তবে তার সাথে আলিশার অ্যালার্জি রিয়েকশনের সম্পর্ক কোথায়? এখন বুঝেছি, অ্যালার্জি রিয়াকশনে আলিশার না, বরং বেবির হয়েছে। বেবির? হ্যাঁ, বেবির, কারণ সে তার বাবার থেকে জেনেটিক্যালি এটা পেয়েছে। আরহাম আর আলিশা দুজনেই হতবাক। যতটুকু বুঝেছি, বেবির সেসব খাবারে অ্যালার্জি আছে যেটাতে আরহামের আছে, তাই আলিশা ডেলিভারির আগে তুমি এমন কিছু অ্যাভয়েড করবে যেগুলোতে আরহামের অ্যালার্জির রিয়াকশন হয়। বাবু আমার পেটে থেকে কেন বাবার জিন পাবে? কারণ বাবাকে বেশি ভালোবাসে। এই তোর সাথে আর কথাই বলবো না। পেটে আঙুল দিয়ে টোকা দিয়ে বলল আলিশা। ওদের দুজনের বাচ্চামিতে ডাক্তার নীলুফার হেসে উঠলেন। নিজেরাই এখনো বাচ্চা, আর এরা নাকি বাচ্চার মা বাবা হবে। আলিশা, প্রেগনেন্সির কারণে এখন তোমাকে কোনো মেডিসিন দিতে পারছি না, তবে কিছু মলম দিয়েছি, এগুলো দিলে র্যাশ কমে যাবে। আচ্ছা। ডাক্তারের থেকে সব বুঝে নিয়ে দুজনে বের হয়ে পড়ল হসপিটাল থেকে। আমার বাচ্চার কিউট পটল বাপ, এখন আমরা কোথায় যাচ্ছি? ধরে এক চটকনা দিব, বেয়াদব মহিলা। বলো না কোথায় যাচ্ছি। কোথায় আবার? বাসায় যাচ্ছে। একদম না, আমরা এখন শপিং এ যাচ্ছি। চুপচাপ বাসায় চল। তুমি বলেছিলে আমায় শপিং করাবে। কখন বলেছে? আমার তো মনে পড়ে না। যা তুই যা, তোর সাথে কোথাও যাব না আমি। আচ্ছা। বলেই আলিশাকে পিছনে ফেলে সামনে যেতে লাগলো আরহাম। এই গন্ডার, দাঁড়া, আমাকে ফেলে কোথায় যাচ্ছিস? তুই তো বললি যাবি না। রাগ করেছি আমি, রাগ ভাঙাও। তোর ঝাঁটার রাগ তুই নিজে ভাঙা।
আমি কিন্তু সত্যিই রাগ করব। এখন কি মিথ্যে মিথ্যে রাগ করেছিস? আলিশা উত্তর করল না, তবে তার চোখ ছলছল করছে। হয়েছে, আর কান্না করতে হবে না, চল শপিংয়ে। তবে বেশি কিছু নিবি না। বেশি বেশি নিব। আরহামের গাড়ি এসে থামলো যমুনা ফিউচার পার্কের সামনে। পিছন থেকে গাড়ি থেকে গার্ডরা নেমে গাড়ির আশেপাশে দাঁড়ালো। আরহামের মুখে মাস্ক, মাথায় ক্যাপ, চোখে রোদ চশমা আর ফুল স্লিভ জ্যাকেট, তাকে চিনার কোনো উপায় রাখেনি সে। আলিশাকেও মাথায় ওড়না আর মুখে মাস্ক লাগাতে বলেছে। যদি ভুলেও মিডিয়ার টের পায় তবে সব শেষ, তাই ফুল প্রোটেকশন নিয়েই এসেছে। শপিং মলের ভিতর ঢুকতেই সবাই তাদের দিকে এক নজর তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। এখানে যেন এসবে সবাই অভ্যস্ত, কেননা প্রায় বড়লোক বাবার সন্তানেরা এখানে এসে থাকে। আলিশা প্রথমেই একটা টেডি বিয়ার শপে গেল, তার পিছু পিছু আরহামও গেল। এখানে কেন এসেছিস? দেখছো না কেন এসছি? আমাকে ওই টেডিটা কিনে দাও। এসব কেনার বয়স আছে তোর? আমার জন্য না তো, তাহলে কার জন্য? বেবি যাচ্ছে তাই ওর জন্য নেব। বেবি কথা বলতে পারে? পারে না, তবে আমি সব বুঝি ও কি চায়। এখন বেবি কি চাচ্ছে? এতগুলা টেডি বিয়ার। বেবি চাচ্ছে নাকি বেবির মা? দুজনই। কোনটা নিবি জলদি নে, কি আমাদের চিনলে সমস্যা। আলিশা গুনে গুনে 3টে বড় টেডি বিয়ার নিল। সেগুলো গার্ডের হাতে রেখে তারা সামনের দিকে গেল। একটা ম্যাটারনিটি শোরুমে ঢুকে আলিশা নিজের জন্য বেশ কিছু কাপড় নিল। এদিকে আরহাম বারবার পাশ থেকে বলছে, তোমার কি টাকার অভাব? অভাব না হলে তুই এভাবে শপিং করতে থাকলে শীঘ্রই অভাব হবে। আমি আরো কিনবো। তোর বাপ কি আমাকে টাকা দিয়েছে? বারবার বাপের কথা বলো কেন? দাঁড়াও, এক্ষুনি বাবাকে কল দিয়ে বলছি আমাকে টাকা দিতে। লাগবে না তোমার টাকায় শপিং। নাকি আমি কম কর। দাঁড়াও, এক্ষুনি করছি কল। নাটক করবি না বেয়াদব মহিলা। আমার এত খারাপ দিন আসেনি যে শ্বশুরের টাকে বউকে শপিং করাতে হবে। তাহলে বারবার বাধা দিচ্ছ কেন? আমাকে লুটে ফেলবি তুই। কথাটি বলেই আরহাম পাশে তাকাতেই দেখলো আলিশা নেই। আরহাম মনে মনে ভাবল, ওমা, এই মহিলা আবার কই গেল? মনে মনে আওড়াতেই একটু দূরে দেখলো আলিশা বেবিদের দোলনার কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছে। আরহাম কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, এখানে কি করছিস? বাবুর জন্য দোলনা দেখছি। বাবু কি এসেছে? আসছে তো, আমি ওর জন্য এই দোলনাটা নেব। যখন আসবে তখন নিস, এখন দরকার নেই। আমার এক্ষুনি লাগবে। আরহাম তাকিয়ে দেখলো সাদা রঙের অনেক সুন্দর একটা দোলনা, বেশ কিছু আধুনিক সিস্টেম আছে এতে। আলিশার দিকে তাকিয়ে দেখলো অনেক এক্সাইটেড, তাই না কিনে পারল না। শোনো, আমার অনেকগুলা কাপড় লাগবে। একটু আগেই না নিয়েছিস? ওগুলো তো আমার জন্য। তাহলে এখন কার জন্য নিবি? বাবুর জন্য। কি বাবু হবে সেটা জানিস? না। তাহলে কি কাপড় নিবি? আলিশা ভেবে দেখলো, তাই তো, সে এখন মেয়ে বাবুর কাপড় নেবে নাকি ছেলে বাবুর কাপড়, এইসব ভাবতে ভাবতেই আরহাম তাড়া দিল। তারা শপিং মলে হাঁটতে হাঁটতেই আলিশা হঠাৎ থেমে গিয়ে আরহামের দিকে কেমন করে যেন তাকালো। আরহাম পাশে তাকিয়ে দেখে আলিশা নেই। পিছে তাকাতেই দেখে আলিশা দাঁড়িয়ে আছে। আবার কি হয়েছে? এদিকে আসো তো। আরহাম কাছে যেতেই আলিশা বলল, তুমি এমন মুরগির মতো কেন? আবার শুরু হয়েছে? তোমাকে দেখতে একদম ছিলা মুরগির মতো লাগছে। এই ছিলা মুরগির ওপরে মেয়েরা মরে। তোমার হেয়ার কাটটা চেঞ্জ করা উচিত। নো লিসা, ইয়েস। তুই থাক, আমি যাচ্ছি। আমার আরও শপিং বাকি আছে। এ নে ক্রেডিট কার্ড, তোর যা ইচ্ছে নে, আর গাড়ির সাথে বাড়ি চলে যাস। আমি যাচ্ছি। আরহাম কোনো মতে পালাতে চাইল, কারণ জানে আলিশার জেদ উঠলে তার হেয়ার কাট না করিয়ে যাবে না, তাই আগত বিপদের সন্ধান পেতেই সে পালাতে চাইল। তুই কোথাও যাবি না। তোকে সব কিনে দেবো, চল। আমার কিছু লাগবে না, তুই আগে আমার সাথে চল। আবার তুই তো করে করছিস? আচ্ছা, করবো না, এখন চলো। কোথায়? এখানে মেন্স সেলুন আছে উপরে, ওখানে গিয়ে হেয়ার কাট করবো তোমার। মাথা খারাপ হয়েছে? আমি কোনো হেয়ার কাট করবো না। তুমি করবে। আরহাম তার কথা কাটানোর জন্য বলল, তুই জানিস আমার পার্সোনাল হেয়ার আর্টিস্ট ছাড়া আমি হেয়ার কাট চেঞ্জ করি না। উপরের সেলুনটা অনেক ভালো, অনেক সেলিব্রিটিরা এখানে করায়। আমি আরহাম করি না।
তোর 14 গোষ্ঠী করবে। তাহলে তুইও চল, আমার 14 গোষ্ঠীর মধ্যে তুইও পড়িস। নিজের কথায় নিজেই ফেসে গেল আলিশা। করাবে না? একদমই না। এই দেখ, তোর বাপ তোকে ভালোবাসে না, তোর আর আমার জন্য সামান্য হেয়ার কাট করাতে চাচ্ছে না। সারাদিন তোকে সহ্য করি, এটাই তো অনেক। আলিশা আরহামের টি শার্টের কাছে খামচে ধরল। করাবি কিনা বল। জীবনেও না। তাহলে আজকে আমি বাসায় যাব না। থাকে এখানে, আমি গেলাম। বলেই আরহাম সামনের দিকে চলে গেল। একটু পর পিছে তাকিয়ে দেখল না, আলিশা তো নেই। আবার আগের জায়গায় গিয়ে দেখল আলিশা ওখানে একটা বেঞ্চের উপর বসে আছে, আর একটু পর পর টিস্যু দিয়ে নাক মুছছে। আর পাশে গার্ডরা অসহায় মুখ করে দাঁড়িয়ে আছে। স্যারকে সত্যি চলে গেল? তাই মনে হচ্ছে, এতক্ষণ হয়ে গেল এখনো আসলো না। এমন হলে আমাদের কি হবে রে ভাই? ঈশা ম্যাম আজকে এখানে থেকে যাবে বলে মনে হয় না। আশেপাশে সবাই কেমন করে তাকাচ্ছে দেখ। এখন তো ম্যাম মাস্কও খুলে ফেলেছে, যদি কেউ চিনে যায় তাহলে তো কাণ্ড হবে আরেকটা। তুই বল ম্যামকে। মাথা খারাপ হয়েছে আমার? এরপর বলবে আনিস তোমাকেও ছিল মুরগির মতো লাগছে, আসার নাম্বার দাও, ওকে বলবো যাতে তোমার হেয়ার কাট চেঞ্জ করে। রাজীব এটা শুনে হেসে ফেলল। বসের কোনো দরজা নেই, এসব তো আলিশা ম্যামের প্রেগনেন্সির কারণে সহ্য করছে, নাহলে কবে এখানে এদের মারামারি লেগে যেত। তাদের কথোপকথনের মাঝেই আরহাম এসে উপস্থিত হলো। আরহামকে দেখতেই যেন আলিশার কান্নার বেগ বাড়ল। লিসা, কি শুরু করেছিস এসব? তুই ভালো না, আমাদের একটুও ভালোবাসো না, তাই সামান্য একটা হেয়ার কাট চেঞ্জ করতে পারছো না। আরহাম শেষমেশ হতাশ হয়েই রাজি হলো, না হলে এই মহিলা আজ বাড়ি ফিরবে না। আর আশেপাশেও মানুষ কানাঘুষো করছে। আলিশার পছন্দ মতোই হেয়ার কাট করলো আরহাম, আর এতে এখন তাকে সত্যিই ছিল মুরগির মতো লাগছিল। আলিশা বেশ খুশি, বলেছে আজ বাসায় গিয়ে আরহামের জন্য নিজের হাতে ডেজার্ট বানাবে। আরহাম বেচারা না পারছে কাঁদতে, না পারছে সইতে। সব শেষে তারা বাড়ির পথে রওনা হলো। বাড়ি ফিরতেই আলিশা সোজা লিভিং রুমের সোফায় বসে পড়ল। আরহাম পিছু পিছু এসে সেও বসলো। একটু পর গার্ডরা সব শপিং প্যাকেট দিয়ে গেল। আয়েশা এসব দেখে বললেন, এই অবস্থায় শপিংয়ে যাওয়ার কি দরকার ছিল? যা লাগতো বাসায় এনে দেওয়া যেত। তা তোমার গণধর মেয়েকে জিজ্ঞেস করো, ছোট মা আজকে নাজেল করে ছেড়েছে আমাকে। ও বললে তোমাকে শুনতে হবে কেন? না শুনে উপায় আছে? না হলে আবার তোমার আদরের বেআইন আমাকে কেলানি দেবে। আয়েশা হেসে ফেলল তা শুনে। শায়না জুসের গ্লাস এনে আলিশা আর আরহামের হাতে দিল। কিরে, তুই ঘরে এমন মাথায় ক্যাপ দিয়ে আছিস কেন? তোমার আদরের পুত্রবধূর কারসাজির জন্য। সব কিছুতে আবার পুতুলকে টানিস কেন? আচ্ছা, তুমি আমার মা নাকি মিনি হাতির মা? আরাম, এসব কেমন কথা? দেখেছো বড় মা, হাতি বলছে আমাকে। আরহাম কিছু না বলে নিজের ক্যাপ খুলে ফেলল। আরহামের দিকে তাকাতেই শায়না আর আয়েশা মুখে হাত দিয়ে ফেলল। এই ছেলে, তুই নিজের একই অবস্থা করেছিস, একদম ছিলাম মুরগির মতো লাগছে দেখতে। এটা শুনেই আরহাম আলিশার দিকে রাগি রাগি লুকে তাকালো, আর আলিশা তা দেখতেই ফোকলা স্মাইল দিল। নিশ্চয়ই এটা এই বদমাশ মেয়ের কাজ। একদম ঠিক ধরেছে ছোট মা। আলিশা, এসব কেমন কাজ? এখন কি তুমি ছোট আছো? 2 দিন পর মা হবে, আর এখন বাচ্চাদের মতো আচরণ। আলিশা মুখ কালো করে বসে রইল। আচ্ছা ছাড় এসব, 2 দিন পর চুল আবার ঠিক হয়ে যাবে আরহামের। এই নিয়ে এত মাতামাতির দরকার নেই। হ্যাঁ, আমি বলি দরকার নেই। আমার জায়গায় শাকচুন্নি হলে পুরো বাড়ি মাথায় উঠিয়ে ফেলতো। চুপ করো বেয়াদব ছেলে। হ্যাঁ বা ছাড়ো তো এসব, এতক্ষণ পর বাসায় এসেছে ওরা, এখন ফ্রেশ হয়ে নিক আর আমরা ডিনারের ব্যবস্থা করি। চলো। হ্যাঁ চল ছোট, ওদের বাবারা পথে হবে, এসেই ডিনার দিতে বলবে। আলিশা দাদির রুমে গিয়ে একে একে সব শপিং দাদিকে দেখালো, শুধু দোলনা বাদে, কারণ সেটা 2 দিন পর ডেলিভার হবে। আরহাম রুমে গিয়ে ফ্রেশ হয়ে সোজা বেডে এক লাফে শুয়ে গেল। আলিশা এসে নিজেও ফ্রেশ হয়ে আরহামের পাশে শুয়ে পড়ল। চল, কাছে আসবি না। রাগ করেছো? না। আর করবো না। আরহাম চুপ। আজকাল হঠাৎ হঠাৎ মুড সুইং হয় অনেক, আর তখন যা মন চায় তাই করলে শান্তি মেলে না। আর কত কিছু সহ্য করতে হবে কে জানে।
আরহাম এটা বলে নিজেও আলিশাকে জড়িয়ে ধরল। 2 দিন পর। চুলের কি অবস্থা করেছিস? আমি করিনি, তোমার বাবু করেছে। বাবা কি তোকে চুলের যত্ন নিতে মানা করেছে? না, তবে ওর জন্য আজকাল আমার অনেক আলসি লাগে, কোনো কিছু করতে মন চায় না। এদিকে এসে বস। আলিশা এসে বসতেই আরহাম বলল, একটু পরেই একটা গোল বাটিতে তেল নিয়ে এসেছে। এটা কি? তেল। কেন এনেছো? তোর মাথায় এটা দিয়ে বাড়ি মারবো তাই। আমি তেল দিব না। তোকে জিজ্ঞেস করিনি আমি। আলিশা গাল ফুলাতেই আরহাম বলল, কোনো লাভ নেই, আজকে তেল দিতেই হবে। আমার পছন্দের চুলের কি করেছিস সেসব? কেমন দুঃখ হয়ে আছে। আলিশা জানে যাই করুক এই গন্ডা তেল না দিয়ে থামবে না, তাই চুপচাপ এসে বসল। আরহাম আলিশার চুল থেকে ক্লিপ খুলে অনেক যত্ন সহকারে তেল দিয়ে দিতে লাগলো। আলিশার চুল অনেক লম্বা, জন্মগত হালকা ব্রাউন আর স্ট্রেট চুল, কিন্তু প্রেগনেন্সির কারণে কেমন ফ্যাকাশে হয়ে গেছে। জানো, আমি ভাবছি চুলে নতুন কালার করব। ঘর থেকে বের করে দেব। এটা আমার বাপের ঘর। সাথে তোর শ্বশুরেরও ঘর, আর তোর শ্বশুরের একমাত্র ছেলে আর তোর বাপের একমাত্র মেয়ে জামাই হওয়ার জন্য আমার অধিকার বেশি, তাই তোকে বের করে চিড়িয়াখানা রেখে আসবো। তুই আমাকে একটু আদর করিস না। এখন এত আদর করে চুলে তেল দিয়ে দিচ্ছে কে? আমার বাবুর বাপ বাবুর বাপটাকে? একটা কিউট ছেলে। কিউট ছেলেটাকে? আমার জামাই তোর জামাইটাকে? একটা গন্ডার। আরহাম হেসে দিল, সাথে আলিশাও। ঘুমাবো আমি। দাঁড়া, বেনি করে দিই। বেনি শেষে আরহাম আলিশাকে ঘুম পাড়িয়ে চলে গেল নিজের স্টুডিওতে। তার অনেক কাজ বাকি, আজকাল আলিশার জন্য অনেক কাজ পেন্ডিং হয়ে থাকে। এদিকে সামনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা, তাই পড়তেও হবে। সকাল হতেই শায়না বেগম আলিশাকে নিয়ে ছুটলেন ডাক্তারের কাছে। আজ আলিশার আল্ট্রাসাউন্ড করাবে। আজ আরহাম আসতে পারেনি, তার কাজ আছে, আর আয়েশা ঘরে আছে মেহরোজা আক্তারের কাছে। আজকাল মেহরোজা আক্তারের শরীরও ভালো থাকে না। ছোট বউ, পরীর তো 7 মাস পেরিয়ে গেছে, এখনো 7 মাসের অনুষ্ঠান করা হয়নি। আপা ও কাল এটা বলেছিল আম্মা। তাহলে বড় বউ আসলে সবাইকে নিয়ে বসতে হবে। যত তাড়াতাড়ি অনুষ্ঠান করা যায় ততই ভালো। আর কিছুদিন গেলে পরিও আর এসব ধকল দিতে পারবে না। ঠিক আছে আম্মা। আমার আরশাদ আর নীলার কি খবর ছোট বউ? আজ কতদিন আমার 2টা নাতি নাতিন এর চেহারাও দেখি না। আরশাদের সাথে কথা হয়েছে আম্মা, বলল আলিশার ডেলিভারির আগে চলে আসবে তারা। নীলার চিকিৎসা কত দূর? ডাক্তার কি বলল? আগের মতোই আম্মা, ডাক্তার নতুন করে আর কিছুই বলেনি। সব ট্রিটমেন্টের পরও কোনো রেজাল্ট পাওয়া যায়নি। আমার নীলাটার কলজে কবে ভরে উঠবে? হতাশার সাথে বললেন মেহরোজা। আল্লাহকে ডাকা ছাড়া আর উপায় নেই আম্মা। আমার অনেক কষ্ট হয় বাচ্চাগুলোর জন্য। ভিডিও কলও দেয় না এখন আর। আগে সারাদিন দাদি দাদি করতো ফোন দিয়ে আমার নীলাটা। আরশাদ বলেছে এখন আর কারোর সাথেই কথা বলতে চায় না নীলা, সারা দিন মনমরা হয়ে থাকে। নেহা এই কথা জিজ্ঞেস করলো। সেটা তোকে বলতে হবে ওর। তোকে জিজ্ঞেস করেছি, তুই কেন উত্তর দিচ্ছিস? আজও এই থামবি তোরা, যখন তখন শুরু হয়ে যাস। আরহাম তখন নিজের গানের লাইন লিখতে ব্যস্ত। তোর এসব না করে আমাকে একটু সাহায্য কর, এই গানের লাইন মেলাতে পারছি না আমি। আগে তো এমন ছিলি না তুই আরহাম। আলিশার প্রেগনেন্সির পর থেকেই কেমন হয়ে গেছিস। কাজে পড়াশোনায় তোর কোনো মন নেই, সারাদিন বউকে নিয়ে পড়ে থাকিস। আরহাম যেন শোনেইনি কিছু, এমন ব্যবহার করলো। কিরে, উত্তর দিচ্ছিস না কেন? এটা আমার কাজের জায়গা, আমার সাংসারিক আলাপের জায়গা না। নেহা যেন অপমানিত বোধ করলো কথাটা শুনে। শাইনা বেগম আলিশাকে নিয়ে ওয়েটিং রুমে বসে আছেন। বড় মা আর কতক্ষণ? এই তো মা, এক্ষুনি চলে আসবে ডাক্তার। ডক্টর নীলুফার কিছুদিনের জন্য দেশের বাইরে গিয়েছেন, যার দরুন আরেকজন ডাক্তারের কাছে আজকে আল্ট্রাসাউন্ড করাবে আলিশা। কথাটি বলতে বলতেই আল্ট্রাসাউন্ড রুমে এসে হাজির হলেন একজন নারী। বয়স খুব বেশি হলে 30 হবে। হ্যালো, আমি ডাক্তার মেহরুন ফিজা। আলিশা আর শাইনা বেগমের সাথে আলাপ আলোচনা সারতেই আলিশাকে বেডে শুতে বলল। বড় মা ভয় করছে। আলিশা কথাটি বলেই শাইনার দিকে তাকালো। আগেও তো করেছিস পুতুল, ভয়ের কিছু নেই। আলিশার এখন 8 মাস।
আল্ট্রাসাউন্ড শেষে যেন আলিশার খুশির ধার ধারে না। তার ছোট্ট সোনাটা এখন পরিপূর্ণ শিশু। সেই ছোট একটা ভ্রূণ থেকে এই পরিপূর্ণ শিশু হয়েছে আলিশার পেটে। আর এটা যেন আলিশা বিশ্বাসই করতে পারছে না। সে বারবার নিজের পেটে হাত দিতে ব্যস্ত। বাড়ি ফিরতেই আলিশা সবার আগে দাদিকে গিয়ে রিপোর্ট দেখালো। এরপর আয়েশার কাছে সবাইকে যেন নিজের অংশের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে আলিশা। এই মেয়ে, আস্তে হাঁটো, পড়ে যাবে তো। আলিশা শুনে শান্ত হয়ে লিভিং রুমের সোফায় বসলো। অপেক্ষা করছে আরহামের ফেরার। আরহাম ফিরেছে রাত 12টার পর। আলিশা তখনও আরহামের অপেক্ষায় ছিল। আজ এত দেরি কেন? কাজ ছিল। আলিশা কথা শুরু করার আগেই আরহাম বলে উঠল, মাত্র ফিরেছে, পরে শুনবো। বলেই ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে আসতেই আলিশা বলল, খাবে না? খেয়ে এসেছে। কি খেয়েছো? সব কিছু বলতে হবে তোকে? এভাবে কথা বলছো কেন? তো কিভাবে বলবো? আলিশা বুঝল আরহামের মুড খারাপ, তাই আর কথা বাড়ালো না। ঘুমাতে এসো। আরহাম এসেই আলিশাকে বুকে নিয়ে শুয়ে পড়ল। ভোর 4টে বাজে। আরহাম গভীর ঘুমে মগ্ন। হঠাৎ ঘুমের মধ্যে সে তার পেটে সুড়সুড়ি অনুভব করল। তবুও সে ঘুম থেকে উঠল না। কিন্তু না, এই সুড়সুড়ি তো রীতিমতো খামচিতে পরিণত হচ্ছে। তাই সে আস্তে আস্তেই তার চোখ খুলল। খুলেই দেখল আলিশা তার পেটে কি জানি করছে। সে খপ করে আলিশার হাত ধরে ফেলল। হঠাৎ আলিশার হাতের উপর হাত পড়ায় আলিশা থতমত খেয়ে তার বুকে থুথু দিল। ও তুমি? কি করছিলে? এমন প্রশ্নে আলিশা যেন সিরিয়াস হলো আর গম্ভীর মুখ করে আরহামের দিকে তাকিয়ে উত্তর করল, তোমার পেট দেখছিলাম। কেন? আমার পেট কি কোনো মিউজিয়াম যে দেখতে হবে? তোমার পেটে বাচ্চা নেই কেন? হোয়াট? এমন উত্তরে সে যেন সপ্তম আসমান থেকে পড়ল। এমন গন্ডারের মতো করছো কেন? কি বলছিস, খেয়াল আছে? বলেছি তোমার পেটে বাচ্চা নেই কেন? কেন থাকবে? আমি পুরুষ মানুষ। পুরুষ মানুষের পেটে কি বাচ্চা থাকে না? নেশা করে এসছিস? এক থাপ্পড়ে দাঁত সব ফেলে দেব। আমি অনেক সিরিয়াস। একদম আমি ধমকাবে না। কে নিয়ে সিরিয়াস? বাচ্চা তো তোমারও, তাই না? হ্যাঁ তো? তাহলে তোমার পেটে বাচ্চা থাকে না কেন? খালি আমার পেটে কেন থাকবে? কারণ তুই মহিলা। আমার তো তেমন বয়স হয়নি, তুমি আমাকে মহিলা বলছো কেন? আচ্ছা, তুই পুরুষ। আচ্ছা, ইচ্ছা করে আমাকে বিরক্ত করছো কেন? আমি বিরক্ত করছি? হ্যাঁ, তো রাতে আমার ঘুম ভেঙে এসে বাবল তাবল কথা বলছিস আর বিরক্ত করছি আমি? আমার প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের কোনো উত্তর হয় না। কেন হয় না? কারণ এরকম প্রশ্নই হয় না। আমি তো করেছি এমন প্রশ্ন, তাহলে উত্তর দাও। পাবনাতে গেলে এমন প্রশ্নের উত্তর অনেক পাবি। এখন ঘুমা, কাল সকালে ডেকে আসবে তোকে। বেজ্জত করছো কেন? তোর রাতও ইজ্জত আছে? আবার বেজ্জত করছো? ইয়া মাবুদ, আমি রক্ষা করো। এভাবে বলছো কেন? কি করেছি আমি? আল্লাহ জানে তোর পেট থেকে কোন অ্যাটম বোম বের হয়। একটা কি কম ছিল, এখন আরেকটা আসছে। আমার কি হবে রে লিসা? কি হবে মানে কি? তুমি কি কোনোভাবে আমার ছানা আর আমাকে অপমান করছো? আমি তো সরাসরি অপমান করছি। গন্ডারের ঘরের গন্ডার। আরহাম আবার শুয়ে পড়ল আর আলিশাকেও বলল ঘুমিয়ে পড়তে। সকাল 9টা বাজে। আলিশা উঠেছে আরও 1 ঘন্টা আগে। আয়েশা নাস্তার জন্য ডেকে গেছে, তবে আলিশা বলেছে আরহাম উঠলে একসাথে খাবে। আজ তার মুড অনেক খারাপ। বাচ্চাটা কাল রাত থেকে বেশি নড়াচড়া করছে। এতে আলিশা একটুও ঘুমাতে পারেনি। এই একদম নড়াচড়া করবে না। কাল রাত থেকে এমন করছিস কেন? কি হয়েছে? ক্ষুধা লেগেছে তোর? একটু দাঁড়া, তোর বাবা উঠুক, তারপর একসাথে খাবো। উফ, এত নড়ছিস কেন সোনা? মার কষ্ট হচ্ছে তো। আলিশা যখন নিজের বাবুর সাথে কথনে কথনে ব্যস্ত, তখনই আরহামের ফোন বেজে উঠল। আলিশা আরহামের ফোন হাতে নিয়ে দেখল নেহা কল দিয়েছে। আলিশার মেজাজ তুঙ্গে উঠে গেল। এই মহিলা এত সকালে তার জামাইকে কল দিচ্ছে কেন? আলিশা এবার নিজেই কল ধরে বলল, হ্যালো, মিসেস আব্রাহাম স্পিকিং। নেহা যেন আরহামের বদলে আলিশার আওয়াজ শুনেই থতমত খেল। আরহামকে দাও। কেন? কাজ আছে। কি কাজ? সেটা তোমাকে বলতে হবে? অবশ্যই বলতে হবে, আমি আব্রাহামের ওয়াইফ। ছোট মেয়ে ছোটর মতো থাকো।
এই ছোট মেয়েটাই আরহামের বাবুর মা হবে কিছুদিন পর, তাই সম্মান দিয়ে কথা বলুন। আরহামকে ফোন দাও বেয়াদব মেয়ে। দিব না। বলেই কল কেটে দিল আলিশা। আরহাম উঠল 11টা নাগাদ। উঠেই ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিল। নিয়েই দেখলো আরাফের অনেকগুলো মিসড কল। আরাফকে কল ব্যাক করতেই আরাফ যেন খেকিয়ে উঠল। এখন উঠেছেন লাট সাহেব? ঘুম ভেঙেছে আপনার? কি হয়েছে? এভাবে বলছিস কেন? আজ সকালে মিটিং ছিল ডিরেক্টরের সাথে। হোয়াট? কাল রাতেও তো তোদের সাথে ছিলাম, তখন তো জানাসনি। আমরাও তো জানতাম না। সকাল সকাল দেখি বেটা স্টুডিওতে এসে হাজির। এত ডেট ক্যান্সেল করার পর না জেনে আসার মানে কি? সেটা তো খাটাস বেটাই বলতে পারবে। আমাকে জানিসনি কেন? একটা দিব ধরে শালা। সকালে নেহাকে বলেছিলাম তোকে জানাতে। আমাকে তো নেহা জানায়নি কিছু। নেহা আমাকে বলেছে তোকে কল দিয়েছিল, বাকিটা ওর থেকেই শুনে নে। বলেই কল কেটে দিল আরাফ। আরহাম তো রেগে ফায়ার। নেহা তো করেনি, তাহলে মিথ্যে বলল কেন? এর উপর এই ডিরেক্টরটা এত দিন ধরে মিটিংয়ের ডেট ঘোরাচ্ছে, এখন এসে আবার তাকে না পেয়ে চলে গেছে। এর মানে নিশ্চয়ই সহজে আর দেখা দিবে না। এসব ভাবতে ভাবতেই নেহাকে কল দিল আরহাম। নেহা তো অবাক আরহামের কল পেয়ে, কেননা আরহাম তাকে তেমন একটা কল দেয় না। হ্যালো। সকালে মিটিংয়ের জন্য জানালি না কেন? আমি জানাইনি নাকি তোর সোকল্ড বউয়ের জন্য জানাতে পারিনি? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। সকালে কল দিয়েছিলাম আমি, কিন্তু আলিশা বলেছে তুই ঘুম আর বেয়াদবি করে কল কেটেছে। এটা আমাকে বিশ্বাস করতে বলছিস? সেটা তোর বউকেই জিজ্ঞেস কর যে সে আমার কল কেটেছে কি না। আরহাম আর কিছু না বলেই কল রেখে দিল। নেহার কথা শুনেই লাগছে যে সে সত্যি বলছে। এর মধ্যেই আলিশা হাতে কফির মগ নিয়ে ঢুকলো। তোমার কফি। সকালে কি নেহা কল করেছিল আমাকে? আলিশা চুপ। কিছু জিজ্ঞেস করেছে? হ্যাঁ, সকালে। হ্যাঁ। কখন? তুই রিসিভ করেছিলি? নেহা আমাকে খুঁজেছিল? হ্যাঁ, কিন্তু আমাকে দাসনি কেন? তুমি ঘুম ছিলে তাই। নেহার কল কেটেছিস? কিন্তু তুমি আমার কথাটা শোনো। চুপ, একদম চুপ। বেয়াদব মেয়ে। সব কিছুতে আদর দিয়ে দিয়ে বেয়াদব হয়েছিস। বড়দের সম্মান দিতে না জানলে বেয়াদবি কেন করবি? আমি কি বেয়াদবি করেছি? এক থাপ্পড়ে গাল ফাটিয়ে দেব। আবার মুখে মুখে তর্ক করছিস? আলিশা চুপ। আমার ফোন কেন ধরেছিলে? তুমি ঘুম ছিলে তাই। ঘুম থাকলে জাগানো যেত না? চুপ করে আছিস কেন? আমার ফোন ধরার আগে জিজ্ঞেস করেছিলে আমাকে? আমার পারমিশন ছাড়া আমার ফোন ধরেছিস, আবার কল রিসিভ করে নেহার সাথে বেয়াদবি করে কল কেটেছিস। আমাকে কথা বলার সুযোগ তো দাও। কি কথা বলবি? আমি লাইফটি হেল করে ছেড়েছিস আমার। দুনিয়াতে আর কেউ প্রেগনেন্ট হয় না? শুধু কি তুই? যখন যা ইচ্ছে করিস, কেউ কিচ্ছু বলতে পারবে না। রাত বেরোতে ঘুম থেকে উঠিয়ে তোর যত বায়না, সারাদিন কাজ করে বাসায় ফিরে শান্তি পাই না, তাও তোর সব নিয়ে টু শব্দও করি না। কিন্তু আজ তুই যা করেছিস তা নিয়ে কোনো আইডিয়া আছে তোর? আমি গোঠানো যেত না? বেয়াদবের মতো নেহার কল কেটেছিস কেন? তোর জন্য কত লস হয়েছে জানিস? আলিশা চুপ করে কথা শুনছে। আরহাম রেগে আলিশার হাত থেকে কফির মগ নিয়ে ছুঁড়ে ফেলল। আলিশা ভয়ে কেঁপে উঠল। আরহাম নিজের মোবাইলটা নিয়ে বের হয়ে গেল ঘর থেকে। আরহাম যাওয়ার পরে আলিশা ধপ করেই বিছানায় বসে পড়ল। আরহাম এসব কি বলে গেল? আলিশা কি সত্যিই তাকে শান্তি দেয় না? হ্যাঁ, তাই তো। আলিশার কাছে যেন নিজেকে হঠাৎ করে ছোট মনে হচ্ছে। পেটে হাত রেখে বলল, সোনা, আমরা কি তোর বাবাকে বেশি জ্বালাচ্ছি? এইসব ভাবনার মাঝে ছোট প্রাণটি যেন মায়ের পেটে লাথি মেরে তার উপস্থিতি জানান দিল। আলিশা একবার আরহামের দিকে তাকালো। তার বানানো কফিটা পড়ে আছে মেঝেতে। রুম সাউন্ডপ্রুফ হওয়াতে তাদের ঝগড়ার আওয়াজ বাইরে যায়নি। আলিশা ধীরে ধীরে উঠল। কাল রাত থেকেই তার শরীরটা ভালো লাগছে না। রুমের বাইরে এসে সাবরিনা নামের মেয়েটিকে বলল তার রুম ক্লিন করে আসতে। আলিশা ডাইনিং টেবিলে এসে বসতেই আয়েশা বলল, আরাম কই? চলে গেছে। সে কি, নাস্তা না করেই চলে গেল? জানি না মা, তার ইচ্ছে হয়নি তাই না খেয়ে চলে গেছে। এখন এতে আমি কি করতে পারি? তোমার স্বামী সে, আর তুমি বলছো জানো না? আলিশা রাগে আর একটি কথা না বলেও টেবিল থেকে উঠে চলে গেল। খাবে না সে। আলিশা, এইসব কি ধরনের বেয়াদবি? না খেয়ে যাচ্ছ কেন? খিদে নেই, খাবো না। নিজের আগের রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে থাকলো।
একটু পর আয়েশা হাতে নাস্তার প্লেট নিয়ে আসলো। বেডে আলিশার মাথার কাছে বসে তাকে আদর করে দিতে দিতে বলল, আমার ছোট্ট পরিটার মন আজকে এত খারাপ কেন? আলিশা উত্তর করল না। আরামের সাথে ঝগড়া হয়েছে? আলিশা বলল, না। তাহলে আজ এই রুমে? আমার রুমে কি আমি আসতে পারি না? অবশ্যই পারো, তবে তুমি তো কারণ ছাড়া তেমন আসো না মা, তাই জিজ্ঞেস করছি। আলিশা বালিশ থেকে মাথা উঠিয়ে নিজের মার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। এখন শুলে তো হবে না, আগে খেতে হবে। খিদে নেই। না থাকলেও খেতে হবে, এখন তুমি একা নও, উঠো তুমি, খেয়ে নাও। আয়েশা জোর করে আলিশাকে তুলে খাইয়ে দিল। খেয়ে দিয়ে আলিশা একটু ঘুমিয়েছিল, কিন্তু ঘুমোতে পারল কই, তার ছানা যেন পেটের মধ্যে ফুটবল খেলছে। সোনা, একটু ঘুমোতে দে মাকে, মার শরীর খারাপ লাগছে। উফ, তুই কি থামবি? নিজে তো ইচ্ছে মতো ঘুমাস, আর মাকে একটু শান্তি দিচ্ছিস না। আলিশা শেষে না পেরে উঠে গেল। আলিশা উঠে লিভিং রুমে সোফাতে গিয়ে বসল। পুতুল, কখন উঠলি? মাত্রই। কিছু খাবি? না বড় মা, পেটে ব্যথা করছে। পেটে ব্যথা শুনে শাইনা চিন্তিত হয়ে আলিশার কাছে এসে বসল। কি হয়েছে তোর? বেশি খারাপ লাগছে? জানি না বড় মা, কাল রাত থেকে বাবু বেশি নড়াচড়া করছে। ডাক্তারের কাছে যাবি? এখন না, আর একটু দেখি। ইতিমধ্যে দাদি এসেও বসেছে। এই সেরি, এমন করিস কেন? বাচ্চা পেটে আইলে এমন একটু আধটু হয়। ও দাদি, তোমার ভাষা ঠিক করা আগে। কখনো পড়ি, কখনো সেই, এসব কি? চুপ কর সেরি, বেশি কথা কইবি না। আলিশা চুপ করেই রইল, আর উত্তর দিল না। এমনিতে শরীরটা খারাপ লাগছে তার। আলিশা একটু পর দাদির কোলে মাথা রেখে সোফাতেই শুয়ে পড়ল। দাদি পরম আদরে আলিশার মাথায় মালিশ করতে করতে তার আর তার প্রয়াত স্বামীর প্রেম কাহিনী শোনাতে লাগলেন। তারপর তো দাদা আমার বাড়ির সামনে আইসা দাঁড়াইয়া থাকতো। উফ দাদি, আর কতবার শুনবো এসব? এবার নতুন কিছু বলো। তাদের কথার মাঝেই আরহাম ঘরে প্রবেশ করলো। এসে দেখলো আলিশা সোফাতে শুয়ে আছে। আরহাম মনে মনে ভাবল, এই মেয়ে এখানে শুয়ে আছে কেন? রুমে কি বেড নেই নাকি? আলিশাও আরহামের দিকে দেখলো, কিন্তু দেখেও না দেখার ভান করলো। আরহাম নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেডের শরীর এলিয়ে দিল। আরহাম মনে মনে আওড়ালো, কি ব্যাপার, লিসা তাকে দেখার পরও রুমে আসেনি কেন এখনো? মাথা ব্যথা করছে তার, একটা গরম কফি দরকার। নিজের রুমের ইন্টারকম থেকে কল দিয়ে জানালো কফির কথা। একটু পরেই মেড কফি নিয়ে আসলো। কফি মুখে দিতেই আরহাম মুখ বিকৃত করে ফেলল। ছি, এই জঘন্য কফি কে বানিয়েছে? সে কিভাবে কফি খায় সেটা কি আলিশা জানে না? তাহলে কেন নিজে বানালো না? আরহাম কফির মগ রেখে মাথার উপর বালিশ দিয়েই ঘুমিয়ে পড়ল। সন্ধ্যা নাগাদ আলিশার পেটে ব্যথা যেন বেড়েই চলছে। সে না পেরে আয়েশাকে গিয়ে বলল ডাক্তারের কাছে নিয়ে যেতে। আয়েশা মেয়ের চিন্তায় সব কাজ ফেলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। পুতুল, শরীর কি বেশি খারাপ লাগছে? আমি সহ যাব, চল। না বড় মা, তুমি বাসায় থাকো, আমি মার সাথে দেখিয়ে আসতে পারবো। আরহামকে বলেছিস? না, প্রয়োজন নেই। প্রয়োজন নেই মানে? আরহাম জানে না? বড় মা, আরহাম সারাদিন পর বাসায় আসে, এখন হয়তো ঘুমোচ্ছে, তাই তাকে বিরক্ত করতে চাচ্ছি না। বাচ্চাটা তারও পুতুল, তোর একার দায়িত্ব না। তাহলে এখানে বিরক্তি হওয়ার কথা আসছে কেন? জানি না, তবে আরহামকে এসব বলার দরকার নেই। কিন্তু শাইনা কিছু বলার আগেই আয়েশা এসে তাড়া দিলেন যাওয়ার জন্য। আলিশা আর কোনো কথা না বলেই বের হয়ে গেল। আরহামের ঘুম ভাঙল রাত 8টা নাগাদ। ঘুম ভাঙার পরও আলিশাকে রুমে না দেখে বেজায় চটে গেল। রুম থেকে বের হয়েই আলিশাকে চিল্লিয়ে ডাকতে লাগলো। লিসা, লিসা! শাইনা কিচেন থেকে বলল, এভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? লিসা কোথায়? নিজের বউ বাচ্চার খবর নিজে রাখতে পারো না? মা, আলিশা কোথায়? অসুস্থ, পেটের ব্যথা করছিল কাল রাত থেকে, তাই আয়েশার সাথে এখন হসপিটালে গেছে। আরহাম অবাকের চরম সীমানায় পৌঁছে গেল। আলিশার কি হয়েছে? আর সে তাকে না বলে কোথায় গিয়েছে? কেন গিয়েছে?
রাগ যেন তার দপদপিয়ে বাড়ল। আরহাম কিছু না বলে নিজের রুমে গিয়ে লাথি মেরে দরজা বন্ধ করলো। শায়না অবাক হয়ে তাকালেন ছেলের দিকে। দিন দিন বেয়াদব হচ্ছে ছেলেটা। এই নিয়ে ইজাজ সাহেবের সাথে কথা হবে। শায়না বেগম আয়েশাকে কল দিয়ে খোঁজ খবর নিলেন। আয়েশা জানালেন আলিশাকে টেস্ট দেওয়া হয়েছে আর এখন আলিশা ঠিক আছে। ফোন কাটতেই আরহাম তার সামনে এসে দাঁড়ালো। ওরা কোথায়? আয়েশা বলেছে সময় লাগবে আসতে। আলিশা টেস্ট দিয়েছে, সেইগুলো করাচ্ছে এখন। আমি যাচ্ছি। কোনো দরকার নেই। ওখানে গিয়ে না জানি আবার কি অশান্তি করো তুমি। এর চেয়ে ভালো ঘরেই থাকো। আরহাম শুনল না। গাড়ির চাবি নিয়ে বের হয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। আলিশার তখন সব টেস্ট শেষে আল্ট্রাসাউন্ডের জন্য নিয়ে যাওয়া হয়েছে। আল্ট্রাসাউন্ডে তেমন কোনো প্রয়োজন ছিল না, তাও আপনাদের মনের শান্তির জন্য করা। মেয়েটার কাল রাত থেকে নাকি পেটে ব্যথা করছে, তবুও কাউকে বলে না। এই সময় এটা অনেক সেনসিটিভ মিসেস খান, তাই নেক্সট টাইম থেকে বেশি খেয়াল রাখবেন। যেহেতু আলিশারও বয়স কম, তাই সেও এই সময়ে সব বুঝবে না। আলিশার আল্ট্রাসাউন্ডের মাঝেই আরহাম হসপিটালে এসে হাজির। আয়েশা তাকে দেখে অবাক হয়ে বলল, তুমি এখানে কি করছো বাবা? লিসা কোথায় ছোট মা? আল্ট্রাসাউন্ড রুমে। আরহাম সোজা ওদিকে চলে গেল। আলিশা তখন স্ক্রিনের দিকে তাকিয়েছিল, নিজের ছোট জানের দিকে। হঠাৎ দরজা খোলার শব্দে তার মনোযোগের ব্যাঘাত ঘটল। আরহামকে দেখেও না দেখার ভান করল। এই কি, আপনি এমন অনুমতি ছাড়া এখানে ঢুকেছেন কেন? আরহাম চুপ করে তাকিয়ে আছে আলিশার দিকে। জানেন না এটা আলট্রাসোনোগ্রাফার রুম? এখানে অনুমতি ছাড়া আসা নিষেধ। এক্ষুনি বের হন। মাইশা থামো, উনি পেশেন্টের হাজব্যান্ড। নার্স যেন অবাক হয়ে তাকালো আরহামের দিকে। একবার উপর থেকে নিচ পর্যন্ত দেখল। এই বাচ্চা ছেলেটার নাকি বাচ্চা হবে। মেয়েটা মানা যায়, কারণ এখনও অনেক মেয়েদের কম বয়সে বাচ্চা হয়, কিন্তু এই বাচ্চা ছেলে কোন আক্কেলে বাপ হবে? এসব ভাবতে ভাবতে মাইশা নিজেকে নিজে বলল। তার ভাবনার মাঝে ডাক্তার ডাক দিল তাকে। সে সেদিকে চলে গেল, কিন্তু তার বিস্ময় যেন খাটছেই না। আলিশা উঠে বসো। আলিশা নার্সের দিকে হাত বাড়িয়ে দিল সাহায্যের আশায়, যা দেখে আরহামের রাগের পারদ আরও বাড়ল। আলিশা, বেবি ইজ ফাইন, দেয়ার ইজ নাথিং অ্যাবাউট টু ওয়ারি। কেবিনে আসো, বাকি কথা সেখানে বলছি। বলেই বের হয়ে গেল ডাক্তার। কেবিনে বসে আছে আলিশা, আরহাম আর আয়েশা। ডাক্তার সব রিপোর্ট দেখে বলল, ভয়ের কিছুই নেই, রিপোর্ট সবই নর্মাল। তাহলে ওর কাল রাত থেকে পেটে ব্যথা হচ্ছে কেন? আয়েশার প্রশ্ন শুনে আরহাম যেন সপ্তম আসমান থেকে পড়ল। কাল রাত থেকে মানে? কাল পুরো রাত তো আলিশা তার কাছেই ছিল, কই একবারও তো বলল না। পরে মনে পড়ল তার, সে কাল রাতে আলিশার সাথে কথাই বলেনি, ঘুমিয়ে গেছিল। কিন্তু আজ সকালেও বলেনি কেন? সকালে না হয় ঝগড়া করে বের হয়ে গিয়েছিল, কিন্তু তাকে কি একটা ফোন করে বলা যেত না? ডাক্তার আয়েশার প্রশ্ন শুনে বলল, আলিশা বলছে কাল রাত থেকেই বেবি বেশি নড়াচড়া করছে, যার কারণে আলিশার পেট ব্যথা করছিল। সব শুনে সবার মন শান্ত হলো। বাই দ্য ওয়ে আলিশা, তোমার বেবি কিন্তু অনেক অ্যাক্টিভ। ডেলিভারির পর সামলাতে কষ্ট হবে, তাই এখন থেকেই প্রিপারেশন নিয়ে রেখো। সব চেক আপ শেষে তারা হসপিটাল থেকে বের হয়ে গেল। এর মধ্যে আলিশা একবারও আরহামের দিকে তাকায়নি, যেটা আরহাম ভালোভাবেই খেয়াল করেছে। ছোট মা, আমি ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছি বাড়িতে, তোমরা আমার গাড়িতে আসো। ঠিক আছে। আয়েশা আস্তে আস্তে আলিশাকে ধরে গাড়ির কাছে নিয়ে আসলো। বাড়ি পৌঁছাতেই আয়েশা নেমে আলিশাকে নামালো। আরহাম গিয়েছে গাড়ি পার্ক করতে। আলিশা বাড়িতে ঢুকেই আগে নিজের রুমে গেল ফ্রেশ হতে, কিন্তু না, তার এই রুমে তো কোনো কাপড় নেই। তাই আবার গেল আরহামের রুমে। গিয়ে দেখলো আরহাম বেডে আধশোয়া হয়ে নিজের গলার চেন ঘোরাচ্ছে আর এক ধ্যানে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। আলিশা তার দিকে খেয়াল না দিয়ে চলে গেল ড্রেসিং রুমে। কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখলো আরহাম ঠিক আগের মতো একই ভঙ্গিতে শুয়ে আছে। সে আর দেরি না করে বেডে গিয়ে শুয়ে পড়ল। এখানে থাকার ইচ্ছে না থাকলেও এখানেই থাকতে হবে, না হলে আবার বাসার সবাই বুঝে যাবে যে কিছু হয়েছে। আর আলিশা নিজেদের কথা বাইরের কাউকে জানতে দিতে চায় না, তাই এখানেই শুয়ে পড়ল। আলিশা শুতেই আরহাম আলিশার কাজ ঘেঁষে তাকে পিছন থেকে জড়িয়ে ধরল।
আলিশা কোনো রিয়্যাক্ট করলো না। কাল রাত থেকে পেটে ব্যথা, আর আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? আলিশা চুপ করে শুয়ে আছে। সকালে আমার ওভাবে রিয়্যাক্ট করা উচিত হয়নি। সরি। কি হয়েছে কথা বল। সরি বললাম তো। তবে দোষ কিন্তু তোরও ছিল লিসা। আমার কত জরুরি মিটিং মিস হয়েছে, তার কোনো আইডিয়া আছে তোর? এর উপর তুই নেহার সাথে বেয়াদবি করেছিস। আই এম সরি আরহাম, তোমার নেহার সাথে বেয়াদবি করা উচিত হয়নি আমার, আর হবে না। এভাবে কথা বলছিস কেন? কিভাবে বলবো? রেগে আছিস এখনো? না, তাহলে শরীর খারাপ আমাকে জানাসনি কেন? তোমাকে বিরক্ত করতে চাইনি। বিরক্ত মানে? বিরক্ত কেন হব আমি? আলিশা উত্তর করল না। আজকে সারাদিন একটা কলও দেশ নেই। কেন দিব? প্রতিদিন তো দেশ। আজ ইচ্ছা হয়নি। আজ কিছু আনার জন্য বায়নাও করলি না? কিছুর প্রয়োজন পড়েনি। ডাক্তারের কাছে যাওয়ার জন্য আমাকে বলিস না? মা আর বড় মা ছিল, আর তোমার আরামের ঘুম নষ্ট করতে চাইনি। লিসা, বারবার এক কথা ভাল লাগে না। আলিশা চোখ বুজে ফেলল। আরহাম আলিশার কাঁধের চুল সরিয়ে ঘাড়ের শক্তপোক্ত এক কামড় বসালো। আলিশা ব্যথা পেলেও নিশ্চুপ। আরহাম আলিশার সাড়া না পেয়ে ফ্রকের পিছনের চেন খুলতে নিলেই আলিশার ঝটকা মেরে হাত সরিয়ে নিল। আরহামের যেন ইগোতে লাগলো ব্যাপারটা। আলিশা কি তাকে রিজেক্ট করলো? শরীর খারাপ আমার, হাত সরা, আমি ঘুমাবো। আমি তো বেশি কিছু করছিলাম না, এভাবে সরালি কেন? ঘুম পেয়েছে আমার। প্রতিদিন এইভাবেই আমার বুকে ঘুমাস। আজ যাই না, সরো। বেয়াদবি করবি না লিসা, এসব বেয়াদবি পছন্দ না আমার। বলেই এক ঝটকায় উঠে গেল বেড থেকে। এদিকে আলিশার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ঘণ্টাখানিক পর আলিশার ঘুম হালকা হতেই পানির জন্য সাইড টেবিলে হাত বাড়ালো, কিন্তু পানির বোতল নেই। আলিশা চোখ খুলে দেখল পানির বোতল ড্রেসিং টেবিলের উপর রাখা। আরহাম বর্তমানে বিনব্যাগে বসে ভিডিও গেমস খেলছে, আর তার পাশেই ড্রেসিং টেবিল। আলিশা চাইলেই আরহামকে বলতে পারে পানি দিতে, কিন্তু বলতে ইচ্ছা করছে না কেন জানি। এদিকে আবার গলাও শুকিয়ে আসছে। 8 মাসের ভারী পেটটা নিয়ে উঠতে একদমই ইচ্ছে করছে না, তবুও কষ্ট করে উঠল। আলিশা আস্তে ধীরে উঠেই যেই ড্রেসিং টেবিলের উপর থেকে পানির বোতল হাতে নিল, তখন আরহামের ধ্যান ভাঙল। দেখল আলিশা পানির জন্য উঠেছে। কথাটি যেন তার মাথায় আগুন ধরিয়ে দিল। এই পেট নিয়ে উঠতে হবে কেন? আরহামকে কি বলা যেত না? সে আর সহ্য করতে না পেরে উঠে আলিশার চোয়াল চেপে ধরল। কার সাথে রাগ দেখাস তুই? এত বড় শ্বাস কে দিয়েছে তোকে? আলিশার ব্যথায় চোখে পানি চলে এসেছে। ছাড়ো! ছাড়বো না। কি করবি? কাল থেকে তোর এসব বেয়াদবি সহ্য করছি। কথা বলছিস না, কিছু জানাচ্ছিস না, আমাকে ইগনোর করছিস। আরহাম, আই এম প্রেগনেন্ট, ব্যথা পাচ্ছি আমি। আরহামে যেন হুঁশ ফিরল, সাথে সাথেই ছেড়ে দিল আলিশাকে। ছাড়ার সাথে সাথেই আলিশা ধপ করে বেডে বসে পড়ল। আরহাম আলিশার হাঁটুর কাছে বসে হাত ধরে ফেলল। সরি, আমি ইচ্ছে করে করিনি। হাত ছাড়ো আমার, অনেক সহ্য করেছি তোমার এসব। শুরুটা তুই করেছিস লিসা। সিরিয়াসলি? আমি করেছি? অবশ্যই। আমি তোমার সাথে কথা বলতেই চাই না আরহাম, সরো। কি করেছি আমি? কিছুই করনি তুমি, সব আমি করেছি। তোমায় বিরক্ত করি, তোমাকে ঘুমাতে দিই না, শান্তি দিই না। আমি সব কিছু মিন করে বলো না লিসা। হ্যাঁ, সব দোষ তো আমার। আসলে তোমার বাচ্চা পেটে ধরেই ভুল করেছি। আলিশা, চিল্লাচ্ছ কেন? তোমার চোখে খালি তোমার স্যাক্রিফাইসগুলো পড়ে, আর এখানে যে আমি 8টা মাস নিজের সব আশা ইচ্ছা এবং কি লেখাপড়াটাও ছেড়ে দিয়েছি, কিন্তু এসব তোমার চোখে পড়েনি। তুমি এই কয়েক মাসে কয়বার ছিলে আমার পাশে? সারা দিন বন্ধুদের নিয়ে ফুর্তি করে রাতে বাড়ি ফিরে আমাকে কিছু সময় দেয়া ছাড়া কি করেছো? আরহাম চুপ। বাচ্চাটা ভুলে এসেছে, তবে এসছে তো তাই বলে কি সব দায়িত্ব আমার একার? ও কি উড়ে উড়ে এসছে? আমি একবার বাচ্চাকে নিয়ে কিছু বলিনি লিসা। না বলেই অনেক কিছু বুঝিয়ে দিয়েছো আরহাম। নিজের লিমিটে থেকে কথা বলবি। তুই যতটা স্যাক্রিফাইস করেছিস তেমন আমিও করেছি। হ্যাঁ, অবশ্যই করেছো, কিন্তু করার পর বিরক্তিবোধ প্রকাশ করেছো। আসলে সব দোষ আমার। আমি সারাদিন তোমাকে জ্বালিয়েছি, তবে আর বিরক্ত করো না। বলেই আলিশা রুম থেকে বের হয়ে গেল। এদিকে আরহাম রাগে নিজের হাত ড্রেসিং টেবিলের আয়নাতে পাঞ্চ করলো। আলিশা আওয়াজ শুনেও এদিকে আর আসেনি। তবে শাইনা এসে দেখলো আরহামের হাত রক্তাক্ত। সে তাড়াতাড়ি আরহামের হাত আগলে বলল, এটা কি করেছিস বাবা?
ছাড়ো মা, এখান থেকে যাও। এমন কেন করেছিস? দেখ কত রক্ত বের হচ্ছে। আরহাম জোর করে শাইনার হাত ছাড়িয়ে ওয়াশরুমে চলে গেল। আরাম, এদিকে আয়, হাতটা ড্রেসিং করে নে বাবা। এখান থেকে যাও মা, নাহলে আরও খারাপ হবে। আলিশা দাদির কোলে মাথা রেখে শুয়ে আছে। কি হয়েছে আমার পরীর? কিছু না। দাদু ভাইয়ের সাথে ঝগড়া করেছিস? এই সময় স্বামী স্ত্রীর মধ্যে শয়তান ঝগড়া বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে, তাই নিজেদের মধ্যে ঝগড়া হলে দূরত্ব না বাড়িয়ে সেটা বসে সমাধান করা উচিত। আলিশা কান্না করছে। মেরোজা আক্তার আলিশার মন ভালো করার জন্য আর এই বিষয়ে কিছু বললেন না। তুই 7 মাসের অনুষ্ঠানের জন্য রাজি হলি না কেন? ইচ্ছা হয়নি। সব মায়ের জন্য এই অনুষ্ঠানটি অনেক আনন্দের, আর তুই মানা করে দিলি। আমি এখন এত ঝামেলা চাইনি দাদি। আর বিয়ে বা প্রেগন্যান্সি এসব ব্যাপারে কেউ জানে না, তাই আমি চাইনি কোনো প্রোগ্রাম করতে। আমরা ঘরে ছোট করে করতে পারতাম। না দাদি, ভাই আর নীলাপু এত কষ্ট পাচ্ছে বাবুর জন্য, সেখানে আমার এই প্রেগন্যান্সি আমি সেলিব্রেট করতে চাইনি। তাই বলে নিজের ইচ্ছে পূরণ করবি না? এসবের আরও সুযোগ পাবো, তবে আমি চাইনি আমার নীলাপু মনে কষ্ট পাক। আমার পরী বড় হয়ে গেছে। আরহাম রুমের লাইট নিভিয়ে শুয়ে আছে। হাতটা পর্যন্ত ড্রেসিং করেনি। রক্ত হাতে শুকিয়ে গেছে। আলিশা ধীর পায়ে রুমে প্রবেশ করলো। লাইট অন করে দেখলো আরহাম মুখের উপর হাত রেখে শুয়ে আছে। আলিশা ধীরে ধীরে আরহামের কাছে গিয়ে তার ক্ষত হাতটা বুকে আগলে নিল। চোখ দিয়ে পানি পড়ছে তার। সাইড টেবিল থেকে ফার্স্ট এড বক্স নিয়ে আরহামের হাত ড্রেসিং করে দিল। ড্রেসিং করে যেই উঠতে যাবে, আরহাম আলিশাকে পেঁচিয়ে ধরল। কারো রাগ কি কমেছে? না। তাহলে কেউ একজন আমার জন্য কান্না করেছে কেন? আমি না, বাবু কান্না করছে। আর বাবুর মাম্মা? জানি না।